মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 14 কিলোমিটার জুড়ে যানজট, যাত্রীদের ভোগান্তি। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম বেশি হাঁকানোর অভিযোগ ক্রেতাদের। পশু খাদ্যের দাম বৃদ্ধির কারণ বলছেন বিক্রেতারা। মিয়ানমার থেকে বাংলাদেশি নৌযানে গুলিয়ে মালবাহী ট্রলার বন্ধ হওয়ায় সেন্ট মার্টিনে খাদ্য সংকট। কোস্টগার্ডের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। খুলনায় এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে 16 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। ঠিকাদারের মামলার পর অর্থ ফেরতের ভিডিও ভাইরাল। এবং চালু হলেও জনপ্রিয়তা পাচ্ছে না সর্বজনীন পেনশন স্কিম। আকৃষ্ট করতে প্রচারণার তাগিদ। পেনশন পেতে ভোগান্তি দূর করার পরামর্শ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি অরিন ইশরাত। ঈদুল আজহার আর মাত্র বাকি কয়েকদিন, তাই সড়ক মহাসড়কে চাপ বেড়েছে ঘরমুখো মানুষের। এতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 14 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ধীর গতিতে গাড়ি চলায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে ঈদে যাত্রী পারাপারে প্রস্তুত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটও। সহকর্মীদের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। আর তাই মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, এতে বেড়েছে যানজটও। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 14 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ জানায় অতিরিক্ত গাড়ির চাপ ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে জট শুরু হয়ে যানবাহনের দীর্ঘ সারি এসে ঠেকে কালীহাতির এলেঙ্গা পর্যন্ত। এতে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। গাজীপুর এয়ারপোর্ট রুটে 7টি ফ্লাইওভার খুলে দিলেও ঈদে যানজটের শঙ্কা কাটছে না। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দিনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার অংশে এখনো কাজ চলায় ঈদে যানজটের শঙ্কা যাত্রী ও চালকদের। তবে যানজট কমাতে প্রস্তুত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে তাদের বাড়ি ফেরার জন্য ব্যাপকভাবে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা নির্বিঘ্নে কাজ করবে এবং নির্লসভাবে কাজ করে মানুষকে বাড়ি পৌঁছে দিবে। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলার প্রায় 53 কিলোমিটার অংশে খানাখন্দ না থাকায় ঈদে সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা রুটে যান চলাচল নির্বিঘ্ন হওয়ার আশা চালকদের। দাম পাইলাম না, মোটামুটি এখন রাস্তায় আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। সব মিলে আশা করছি যে ঈদযাত্রা ভালোই হবে যদি রুটটা ক্লিয়ার থাকে। অন্তত আমাদের যে প্রচেষ্টা, মালিক সমিতির যে একাগ্রতা, আমরা যে যৌথভাবে কাজ করি, এটা যদি আমরা 50% যদি আমরা কাজ করতে পারি, ইনশাল্লাহ নরসিংদী জেলায় আগের মতোই সাবলীলভাবে নিরাপদে মানুষ তার বাড়িতে চলে যেতে পারবে। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 11 জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে প্রস্তুত ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন। তো আমরা আশা করছি যে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে বা অতিরিক্ত যাত্রী পরিবহন করতে না পারে বা যথাযথ দোকানপাট বসে যানজটের সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে আমাদের সহ যে পদক্ষেপ সেটি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে নিশ্চিত করে আমরা এই যে ঈদের যে বাড়ি ফেরা এবং ফিরে আসা এবং পশু যে পরিবহন সেগুলো আমরা সুন্দরভাবে তুলে আনতে সক্ষম হব। ঈদে পাটুরিয়া দৌলতদিয়া রুটে 12টি রো ফেরি, 2টি ইউটিলিটি, একটি মাঝারি ও একটি কে টাইপের ছোট ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে। এছাড়া চলাচল করবে 20টি লঞ্চ। অন্যদিকে আরিচা কাজিরহাট নৌরুটে 5টি রো ফেরি এবং 13টি লঞ্চ ঈদ উপলক্ষে প্রস্তুত রাখা হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদযাত্রার খবর জানাতে রাজবাড়ী, দৌলতদিয়া ফেরিঘাট এবং গাজীপুরের ঢাকা ময়মনসিংহ সড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম এবং নজরুল ইসলাম। শুরুতেই চলে যাচ্ছি দৌলতদিয়া ফেরিঘাটে। শামীম, ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন এবং চাপ সামলাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ অরিন, আপনি যেমনটি জানাচ্ছেন যে আমি এই মুহূর্তে রাজবাড়ী জেলার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে রয়েছি। তো এই ঘাটের চিত্রটি যদি বলি তবে বলা যাবে যে সারাদিনই কিন্তু যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী যে ট্রাক রয়েছে সেই ট্রাকটা শূন্য কোঠায় রয়েছে। আমি যদি একটু বলি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21টি জেলার যে নৌরুটটি রয়েছে, প্রধান নৌরুটটি, এই নৌরুটটি ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21টি জেলার সাধারণ মানুষ যাওয়া আসা করে। তো ঈদের পূর্বে এবং ঈদের পরেও কিন্তু প্রচন্ড চাপ থাকে দৌলতদিয়া ঘাটে। তবে এবার দৌলতদিয়া ঘাটে ঈদুল আজহা উপলক্ষে যে গবাদি পশুরা
দৌলতদিয়া ঘাট ব্যবহার করে বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন শহরে যায়, কিন্তু সেই চাপটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে সন্ধ্যার পর থেকে গবাদি পশুর যানবাহন যেটা রয়েছে সেটার কিছুটা চাপ রয়েছে বা চাপ দেখা যায়। তবে সারাদিনই কিন্তু প্রচন্ড গরমের কারণে গবাদি পশুর যে গাড়ি আসে সেটা কিন্তু একেবারেই সামান্য। আর যে সকল যানবাহন আসছে তারা সহজে এসে টিকিট সংগ্রহ করে কিন্তু তারা চলে যেতে পারছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে গবাদি পশু পারাপার করার জন্য তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। যে সকল গবাদি পশুর যানবাহনগুলি আসে তারা সহজে টিকিট নিয়ে ফেরি পার হয়ে গন্তব্যস্থানে যেতে পারে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরেকটি জানিয়েছেন যে ঈদে ঘরমুখী যাত্রীদের পারাপার করার জন্য তারা কিন্তু সকাল থেকে 18টি ফেরি তারা এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে সচল রেখেছেন এবং পাশাপাশি তারা 30টি লঞ্চ কিন্তু রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া এবং কাজিরহাট আরিচা নৌ রুটে, কিন্তু তাদের 30টা লঞ্চ রয়েছে। তো এই পরিবহন ফেরি এবং লঞ্চ দিয়ে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে জাতীয় যানবাহন পারাপার করবে। সব মিলে বলা যায় যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে পদ্মা সেতু হওয়ার পর থেকে এই রোডে কিন্তু এখন চাপ দেখা যায় না বললে চলে। আর এর আগের কথাটি যদি বলি, দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে একটি সময় কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যাত্রীদের পারাপার হতো এবং পরিবহন বা ট্রাক কিন্তু পারাপার হতো। সেই চিত্রটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। তো এই যে পদ্মা সেতু সুফল কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ পাচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বোচ্চ সংবাদ। এখন আমি চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী রয়েছেন গাজীপুরের চিত্রটি জানাবেন সহকর্মী নজরুল। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের সড়ক এবং মহাসড়কগুলোতে কিন্তু সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা সকালে থেকে দেখেছি যে বিভিন্ন যে স্ট্যান্ডগুলো রয়েছে সেই স্ট্যান্ডগুলোতে কিন্তু অনেকে এই যানজট এবং দুর্ভোগের যাতে না পড়তে হয় এর জন্য কিন্তু আগেই পরিবার পরিজন এবং সন্তানদের কিন্তু বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। যদি আপনি একটু দেখাতে চাই, সেটা হলো এইটা আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা এলাকায়। এখানে কিন্তু আপনার সকাল থেকেই আমরা দেখেছি যে আপনার যে ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু সড়ক মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে এবং পুলিশকেও দেখেছি যে আমরা রাস্তায় কাজ করতেছেন এবং মানুষকে সহযোগিতা করতে দেখেছি আমরা। তো এখানে কিন্তু আপনি জানেন যে এখানে গাজীপুরের 5টি পয়েন্ট ঘিরে কিন্তু যানজটের একটি সংখ্যা কিন্তু থেকেই যায় এবং সবাই ধারণা করছে যে ঈদে ঘরমুখো মানুষের যে চাপ সেটা কিন্তু রয়েছে সড়ক মহাসড়কে। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু আপনার এই যানজট এবং দুর্ভোগ এড়াতে কিন্তু সকাল থেকেই মানুষকে দেখেছি যে আপনার বাড়িতে পরিবার পরিজনকে পাঠিয়ে দিচ্ছেন এবং বিভিন্ন যে স্ট্যান্ডগুলো রয়েছে সেই স্ট্যান্ডগুলোতে কিন্তু আপনার দেখেছি যে সব ধরনের মানুষ কিন্তু এখনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনে, তারা যেটা জানিয়েছে যে এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা তারা এই সড়ক ঈদ ব্যবস্থাকে ঘিরে কিন্তু রেখেছেন এবং সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদ ঘনিয়ে আসায় বেচাকেনায় সরগরম হয়ে উঠছে কোরবানির পশুর হাট। বেড়েছে পশু সরবরাহ ও বেচাকেনা। তবে ক্রেতাদের অভিযোগ, গরুর দাম হাঁকা হচ্ছে বেশি। আর বিক্রেতারা বলছেন পশু খাদ্যের দাম বাড়ায় বাড়তি দামে বিক্রি করেও কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না। সহকর্মীদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেউ হাটে পশু আনছেন ট্রাক পিকআপ ভ্যানে, আবার কেউ হাঁটিয়ে। ঈদের আর অল্প কিছুদিন বাকি থাকায় বগুড়ার হাটগুলোতে এভাবেই পশু আনছেন খামারি ও মৌসুমি ব্যবসায়ীরা। বেলা বাড়ার সাথে সাথে হাটে বাড়তে থাকে ক্রেতার উপস্থিতিও। এইসব হাটে উঠেছে বাহাদুর, বেলজিয়াম, শান্ত, রাজা কিংবা ডিপজল সহ বাহারি নামের গরু। এসব গরু বিক্রি হয় ৮০,০০০ টাকা থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত। ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে জেলার প্রায় সকল হাটেই রাখা হয়েছে রাত পর্যন্ত কেনাবেচার সুবিধা। সেই সাথে রয়েছে জাল নোট শনাক্তের বুথ। আছে ভালো, কিন্তু দামটা একটু, যেহেতু সামনে আরো সময় আছে তো এই জন্য দামটা একটু মোটামুটি রেঞ্জের ভিতরেই গরু আছে। আসলে আমার যে বাজেট, সেই বাজেটের ভিতরে এখন আমার পছন্দ হয়নি। আমরা হাটে দাদারের পক্ষ থেকে সুন্দরবন হাটে লাইটিং ব্যবস্থা করেছি। চাল টাকা ধরার জন্য আমরা চাল শনাক্ত করে বুথ আপনার স্থাপন করেছি এবং ব্যাংকের মাধ্যমে সাধারণ থানা পুলিশ। গোখাদ্যের দাম বাড়ায় লোকসানের শঙ্কা করছেন এখানকার প্রান্তিক খামারিরা। নাম রেখেছি বাহাদুর। এটা আমি সম্পূর্ণ প্রাকৃতিক
গবাদি পশুর যে খাদ্য, এই খাদ্য খাওয়াই আর কি আমার তৈরি করা। এবছর গোখাদ্যর দাম, ইলেকট্রিক বিল আর আমাদের যে এখানে স্টাফরা থাকে তাদের বেতন সব মিলে আমার যে কস্টিং অনেক বেড়ে গেছে, সেই তুলনায় আবার গরুর দাম এবছর কম। ফেনীতেও জমে উঠেছে পশুর হাট। স্থায়ী ও অস্থায়ী মিলে এবার জেলায় বসেছে 119টি হাট। এসব হাটে এবার সবচেয়ে বেশি উঠেছে দেশি প্রজাতির গরু। তবে অন্যান্য বছরের তুলনায় গরুর দাম একটু বেশি বলছেন ক্রেতারা। যদিও বিক্রেতারা বলছেন এবছর খাদ্য ও পরিচর্যার খরচ দ্বিগুণ হওয়ায় দাম বাড়তি। দাম তো করবেন না গরু, মানে বিভিন্ন মূল্যে মূল্যাবে কথা করে লাভ হবে না। আমার বুঝে হইলে না আমি বিক্রি করবো। আমার পছন্দ দামবি এবং কি আওয়াল। হ্যাঁ, তো আমি একটা আওয়াল চাইছি 2,20,000 ভাঙে দিছে, আমি 2,01,90,000 পর্যন্ত বলছি। হাটগুলো নিরাপত্তায় কঠোর অবস্থানে পুলিশ। গরু পশুর হাট উপলক্ষে এখানে প্রতিটা হাটে আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যদি কোনো টাকা পয়সা কেউ ক্যারি করে নগদ টাকা, তার জন্য পুলিশ এসকর্টের জন্য আমরা ব্যবস্থা রেখেছি। এদিকে পঞ্চগড়ের শেষ মুহূর্তে জমে উঠেছে গরুর হাট। দূর দূরান্ত থেকে আসা পাইকাররা বলছেন গত ঈদের চেয়ে এবারের ঈদে প্রতি গরুর দাম 10 থেকে 15,000 টাকা বেশি। দেশি গরুর জন্য আমাদের এই হাট বিখ্যাত এবং পার্টিদের নিরাপত্তার জন্য আমাদের এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এবার জেলায় কোরবানির পশুর চাহিদা 1,92,000-এর বিপরীতে প্রস্তুত 40,000 গরু ও 45,000 ছাগল। জেলার হাটগুলোতে কঠোর নজরদারির পাশাপাশি জাল টাকা শনাক্তে বসানো হয়েছে মেশিন। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে বাংলাদেশি নৌযান লক্ষ্য করে। গেল এক সপ্তাহে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটায় বন্ধ রয়েছে সেন্ট মার্টিনগামী মালবাহী ট্রলার চলাচল। এতে করে খাদ্য সংকটে পড়েছে দ্বীপের সাধারণ মানুষ। প্রশাসন বিকল্প পথের কথা জানালেও জলসীমা পাহারায় কার্যকর ব্যবস্থার কথা জানায়নি কোস্টগার্ড। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ফের রোগী বহনকারী একটি স্পিডবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে মিয়ানমারের ভেতর থেকে। মঙ্গলবার সকালে নাফনদের মোহনায় নাইখংদিয়া পয়েন্টে এই ঘটনা ঘটে। বোট চালক বেলাল হোসেন জানান শাহপরী দ্বীপ থেকে 7 জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে তাদের লক্ষ্য করে অতর্কিতভাবে 10 থেকে 20 রাউন্ড গুলি করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। মায়ানমার থেকে আসে ট্রলার একটা দেখছি, ট্রলার দেখার পর আমাকে গুলি করছে এবং 8 থেকে 12টা পর্যন্ত আমাকে রাউন্ড করছে। তখন আমি আবার ঘুরে নিয়ে এখানে বঙ্গোপসাগরে পশ্চিমে গেছিলাম। যার পরে আবার দেখছি ওরা আবার তাড়া করছে আমাকে। এদিকে গেল এক সপ্তাহে বেশ কয়েকবারই সীমান্তবর্তী নাফনদের নাইখংদিয়ায় মিয়ানমার থেকে গুলির ঘটনা ঘটে, যার কারণে পণ্যবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে সেন্ট মার্টিনে। স্থানীয়রা জানান ইতিমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে দ্বীপে। সামনে কোরবানির ঈদ, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। খাবার, কাঁচা তরকারি, ওষুধপত্র সবকিছু এখন সংকট দেখা দিয়েছে। আমাদের এখানে কোস্টগার্ড নেভি থাকে, তারা যদি আমাদেরকে একটুখানি হলেও যদি শেল্টার দিত, তাহলে আমরা হয়তো এই এক সপ্তাহ অন্তত যাতে একটা বলবৎ রাখতে পারতাম। এমন পরিস্থিতিতে বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে ভাবা হচ্ছে বলে জানান কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। বিকল্প কোনো ইউজ করে আমাদেরকে সে জিনিস পাঠাতে পারি, নাফটাকে অ্যাভয়েড করে আগে, যেহেতু গুলি হচ্ছে এবং কারা করছে আমি ঠিক বুঝতে পারছি না আসলে। পর থেকে যুদ্ধ হচ্ছে, সে বিকল্প নেওয়া হচ্ছে আমরা এখন। এটা আমাদের প্রোভার্সনের জানিয়েছি উপরে আর কি, সরকারের কাছে জানিয়েছি, রিপোর্ট দিয়েছি আমরা, এই সমস্যা হচ্ছে, দেখা যাক। মিয়ানমার থেকে গুলি বর্ষণ করা এলাকাটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে। সীমান্তের জলসীমা পাহারায় থাকে কোস্টগার্ড। আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হওয়া কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনায় এলজিইডির প্রকৌশলী আনিসুজ্জামানের বিরুদ্ধে 16 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এরপর আরও ঘুষ দাবি করলে ঠিকাদার তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। এরপর ঘুষের টাকা ঠিকাদারকে ফেরত দেন আনিস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষের অর্থ ফেরত দেওয়ার একটি ভিডিও ভাইরাল হলে আলোচনায় আসে প্রকৌশলী আনিসুজ্জামানের অপকর্ম। সহকর্মী নূর ইসলাম রকির পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান সিদ্দিকী। আপনার সাথে আমার লেনদেন হওয়াটা জীবনের একটা বড় ভুল হয়েছে আমার। গাড়ির ভেতর বাঁদিকে চোখে কালো চশমা, স্ট্রাইপ টি শার্ট গায়ে বসে আছেন
খুলনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী AK আনিসুজ্জামান, পাশে সাদা পাঞ্জাবি পরহিত যশোরের ঠিকাদার আবুল কালাম। কথা বলতে বলতে করছেন আর্থিক লেনদেন। দেখে মনে হতে পারে পাওনা টাকা ফেরত দেয়া হচ্ছে, কিন্তু বিষয়টি মোটেও তা নয়। মূলত ঘুষের টাকা ঠিকাদারকে ফেরত দিচ্ছেন নির্বাহী প্রকৌশলী। তাদের কথোপকথনে তেমনটা স্পষ্ট। সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও ভাইরাল হলে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খুলনার টুটপাড়া এলাকায়। টাকা ফেরত দেওয়ার সময় নির্বাহী প্রকৌশলী ঠিকাদারকে ঘুষের টাকা গুনেও নিতে বলেন। ধর্মীয় বাণীর উদ্ধৃতি দিয়ে জানান টাকা গুনে নেওয়া সুন্নত। ওই সময় ব্যাংকে কিভাবে টাকা গোনে সেটিও দেখানোর চেষ্টা করেন তিনি। টাকাটা কাউন্ট করে নেন, এটা দেখে নেন, টাকা পয়সা গুনে নেওয়া সুন্নত, গুনে নেন। ভাইরাল ভিডিওটিকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন অভিযুক্ত প্রকৌশলী। ধারের 2 লাখ টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করেন তিনি, যেটি নিয়েছিলেন একটি সরকারি প্রকল্পের কাজ শেষ করতে। হঠাৎ করে কোনো কাজ করার মতো কোনো ফান্ড আমাদের কাছে থাকে না, এটা আমরা এইভাবেই সাধারণত ম্যানেজ করে থাকি। যদিও ঠিকাদার আবুল কালাম বলছেন ভিন্ন কথা। তিনি জানিয়েছেন যশোরে 4টি কাজের জন্য 16 লাখ টাকা ঘুষ নেন আনিসুজ্জামান। আরও টাকার জন্য চাপ দিলে মামলা করেন। পরে বাধ্য হয়ে সম্প্রতি 2 লাখ টাকা ফেরত দিয়েছেন। ওনার 16 লাখ টাকা দিয়েছিলাম, 2 লাখ টাকা ফেরত দিয়েছেন। বলেছিল যে আমি অ্যারেঞ্জমেন্ট করে দেবো। আপনি ওই যে মামলা করার পরে বেশ কিছুদিন ধরে আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করে। খুলনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জানিয়েছেন, আনিসুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে যাচাই বাছাই চলছে। ডিপার্টমেন্ট তো অবশ্যই যদি কোনো কেউ অন্যায় করে, অনিয়ম করে, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিকে ঘুষ লেনদেনের এই ঘটনাকে নৈতিক অবক্ষয় বলছেন খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি। এরকম ঘুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। ঘুষ এটা একটা যেন উৎসবে পরিণত হয়েছে এবং এই ধরনের ঘটনা নীতি নৈতিকতার পরিপন্থী। দুর্নীতি করে কেউ যেন পার না পেয়ে যান, সেদিকটায় দুর্নীতি দমন কমিশনকে সজাগ থাকার আহ্বান জানালেন এ নাগরিক নেতা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। দেখছেন দেশ জনপদ সংবাদ। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলিতে একটি ঝুটের গুদামে আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ ঝুট পণ্য। সকালে নগরের সিটি গেট এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকাল 10:30টায় হঠাৎ সিটি গেটের একটি গার্মেন্টসের পাশের ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই লেলিয়ান আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে যায় বিপুল পরিমাণ ঝুট পণ্য। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন। এখন বর্তমানে পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে। তবে ভবনের যে স্ট্রাকচারাল যে পরিস্থিতি, এটা ভবনটা সেমি পাকা, উপরে আবার স্টিল স্ট্রাকচার। এই স্টিল স্ট্রাকচার যেগুলো আছে, টিন শেড যেগুলো আছে, এগুলো আবার আগুনের তাপে অনেকটা নিচে নুয়ে পড়েছে। দেখছেন দেশ জনপদ সংবাদ। দেখছেন দেশ জনপদ সংবাদ। দেশের সর্বজনীন পেনশন স্কিম চালু হলেও এখনো প্রচারণা ঢিলেঢালা। শহরের মানুষ কিছুটা জানলেও গ্রামের প্রচারণা তেমন নেই। এতে জনপ্রিয়তা পাচ্ছে না সামাজিক সুরক্ষার এই উদ্যোগ। এ খাতে জনগণকে আকৃষ্ট করতে সরকারি পেনশন পাওয়ার ভোগান্তির চিত্র দূর করার পরামর্শ অর্থনীতিবিদদের। সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। জাতীয় পেনশন স্কিমের প্রচারণার পর রাজশাহী বিভাগে স্কিমভুক্তি প্রায় 27,000। যদিও বিভাগে মানুষের বাস 2 কোটির বেশি। বিবিএস বলছে এই বিভাগে নির্ভরশীলতার অনুপাত 48.89%। জাতীয় পেনশন স্কিম এই নির্ভরশীলতা কমাতে সহায়ক হলেও এখনো মন্থর সাধারণের অংশগ্রহণ। সরকার পেনশন স্কিম চালু করেছে, এটার জন্য আমরা শুনেছি বা টিভিতে দেখেছি, আমরা এটা শুনতে পাচ্ছি, কিন্তু এটা আমরা এখন পর্যন্ত পাইনি বা জানি না বা দেখিনি। সার্বজনীন পেনশন সম্পর্কে অনেক যারা সাধারণ নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু এখন পর্যন্ত তারা ক্লিয়ার না। আরে ভাই, আমরা কি বুঝবো? কিছুই তো বুঝি না, আমরা জানিও না, আমরা ভ্যান চালা খাই, আমরা এমনি তো আমাকে কেউ বলেও নাই, আমরা শুনিও নাই।
রাজশাহী ও বগুড়ায় স্কিমভুক্তির সংখ্যা বাড়লেও অনেকটা স্থির অন্য 6টি জেলার অবস্থান, সবচেয়ে কম জয়পুরহাটে। তবে বিভাগীয় প্রশাসন বলছে সরকারি নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা বাড়াতে কাজ করছেন তারা। টোটাল বাংলাদেশে 8টি বিভাগ আছে, তার মধ্যে রাজশাহী বিভাগে কিন্তু আমরা অলরেডি একটি পেনশন মেলা করেছি। এখন এই মেলাগুলো আমরা জেলায় জেলায় করব মানুষকে বোঝানোর জন্য। এই টাকাটা কিন্তু জমা দিচ্ছে একটা আমাদের যেটা শিডিউল ব্যাংকে, সরকারি ব্যাংকে। আপনি তো ব্যাংকে অ্যাকাউন্ট করলেন, এইটা সিম্পল অ্যাকাউন্ট খোলা, এবং আপনি যদি এই টাকাটা জমা দেওয়ার পরও আপনার কোনো নিট লস নাই। আপনি যদি ওই পেনশনে বলেন 60 বছর পূর্ণ হলে আপনি পেনশন পাওয়া শুরু করবেন, সেই পেনশন কিন্তু মরে গেলে আপনার নমিনি কিন্তু পুরো টাকা ফেরত পায় লাভ সহকারে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন জনসাধারণকে পেনশন স্কিমে আনতে হলে এই প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে, ভরসা বাড়াতে হবে সাধারণ মানুষের। তারা কিছু টাকা জমাবে, সরকার কিছু টাকা দিবে। এখন এই মানুষগুলো যখন 60 বা তার বেশি বয়সে উপনীত হবে, তখন তো তাদের কাজ করার ক্ষমতা কমে যাবে। অনেকে আছে কর্মক্ষম হয়ে যায়, অনেকে আছে অসুস্থতার কারণে চলাফেরাই করতে পারে না। তো সেখানে যে সুবিধাটা হবে যে তারা পেনশন থেকে প্রতি মাসে মাসে কিছু টাকা পাবে, সেই টাকা দিয়ে তাদের সংসারটা চালিয়ে যেতে পারবে। একটা ঘোলা পানির মধ্যে যতই ভালো মাছের টোপ দেন না কেন, মাছ কিন্তু ওই টোপ খাবে না আর কি। তো এই জন্য উদ্যোগটা ভালো, কিন্তু আমাদের সার্বিকভাবে যে আমাদের পরিবেশ, সেই আস্থার সংকট, সেটি না ফেরাতে পারলে মানুষ কিন্তু এই মুখী হচ্ছেন। সর্বজনীন পেনশন স্কিম 2008 সালে সরকারের দেয়া নির্বাচনী ইস্তেহারের ঘোষণা। এর বাস্তবায়নের মধ্য দিয়ে 2041 সালে অতিদরিদ্র মানুষের সংখ্যা 3% আনা হবে জানাচ্ছে বিভাগীয় প্রশাসন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।